ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। স্মার্ট ইংলিশ ল্যাবের তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে যে টপিকটা আলোচনা করব সেটি রাইটিং স্কিল যেমন ডেভেলপ করবে, ঠিক তেমনি আমাদের স্পিকিং পাওয়ারও কিন্তু ডেভেলপ করবে। অর্থাৎ আমরা এমন একটা গ্রামার নিয়ে আজকে আলোচনা করব যেটা প্রতিনিয়ত আমাদেরকে লিখতে গেলে বা বলতে গেলে আমাদের ব্যবহার করতে হয়, কিন্তু আমরা বিভিন্ন সময়ে আমাদের সমস্যাগুলো আমাদেরকে তাড়া করে, যার জন্য আমরা ঠিক করে লিখতে পারি না, ঠিক করে আমরা বলতে পারি না, ইংলিশে বলতে পারি না। তো আজকের যে টপিক সেটা কি, ইউজ অফ ভার্ব প্লাস আইএনজি, হ্যাভিং, হ্যাভিং বিন বা বিং এর ব্যবহার আজকে আমরা শিখব। ডেসক্রিপটিভ ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা স্পোকেন ইংলিশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা ডেসক্রিপটিভ ইংলিশ এবং স্পোকেন ইংলিশ উভয় ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারবো। মোস্ট ইম্পর্টেন্ট ফর ট্রান্সলেশন রাইটিং। যারা পিএসসি ক্লাসে মেন পরীক্ষা দিতে চলেছো, বা যারা আইসিডিএস মেন দেবে, যারা ডাব্লিউবিএসআইয়ের মেন দেবে, ডাব্লিউবিসিএসের মেন দেবে, বা যে কোনো পিএসসির মেন পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা আমার কথার গুরুত্ব বুঝতে পারছো এবং পুরো ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবে, স্কিপ করে যাবে না, তাহলে কিন্তু এই গ্রামার বা এই স্টাইলটা কিন্তু তোমরা শিখতে পারবে না। এবং আমি প্রত্যেকটা কিন্তু গ্রামার ধরে ধরে শেখাবো, উদাহরণ সাহায্যে শেখাবো। তোমাদের যে যতই দুর্বল হোক না কেন সে কিন্তু শিখতে পারবে, আমি কিন্তু এই গ্যারান্টি দিতে পারি। তো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কখন ভার্ব প্লাস আইএনজি, বিং, হ্যাভিং বা হ্যাভিং বিনের ব্যবহার করতে হয় এবং কেন করতে হয় সেটা এবার আমরা দেখে নিই। যখন কোনো জটিল বাক্য থাকে বা একের বেশি বাক্য, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একের বেশি বাক্য বলতে কি, বাক্য কাকে বলে? বাক্যে যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা থাকে তখন তাকে আমরা কি বলি না, সেটাকে একটা বাক্য বলি, তাই তো? তো এরকম যখন একাধিক সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে বাক্য থাকে তখন তাকে আমরা কি বলবো? জটিল বাক্য বলবো, যখন যুক্ত থাকবে। যদি একসাথে থাকে তখন সেই বাক্যকে সাজিয়ে সহজ করে লেখার জন্য এদের ব্যবহার করতে হয়। তো এদের ব্যবহার বলতে বলতে কারা? এই যে আমরা কখন ভি প্লাস আইএনজি, বিং বা হ্যাভিং, সেটার ব্যবহার কিন্তু আমরা শিখলাম বা জানতে পারলাম কখন ব্যবহার করতে হয়। এমন কোনো যদি বাক্য থাকে, অর্থাৎ জটিল বাক্য দেয়া আছে, যখন কর্তা দুটি কাজ করে, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পারবো যে দুটো সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে একটা জটিল বাক্য তৈরি করতে পারে। সেক্ষেত্রে আমরা উভয় বাক্যের কর্তা কিন্তু একটা হবে এবং কাজ কিন্তু দুটো হবে। ঠিক আছে, কাজটা কেমন হবে আমি একটু দেখানোর চেষ্টা করি। মনে করো সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে, আবার একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এমন আছে। তো এই যে সাবজেক্ট এবং এই যে সাবজেক্ট, উভয় সাবজেক্ট হচ্ছে এক, সেম, ঠিক আছে, কিন্তু এদের যে ভার্ব আর এই যে ভার্ব বা আলাদা। অর্থাৎ ভার্ব যদি আলাদা হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভার্বের সাথে যুক্ত অবজেক্ট সেটা আলাদা হয়, তাই তো? তো এমন ক্ষেত্র যখন হবে সেক্ষেত্রে একটি কাজ প্রথমে করার পর তারপর অন্যটি কাজ করে, এমন থাকলে যেটি প্রথম কাজ হয় সেটিকে উপরের নিয়মে বসাতে হবে। অর্থাৎ উপরের যে স্টাইলগুলো আমরা দেখতে পাচ্ছি আইনযুক্ত করে, সেই ব্যবহারটা আমরা করতে শিখব। বাংলাতে সাধারণত ইয়া বা ইয়ে এমন উচ্চারণ বা গঠন থাকে প্রথম কাজের সাথে। অর্থাৎ এক্ষেত্রে কর্তা যখন একটা হয়, সিঙ্গেল হয়, বা উভয় পক্ষে কর্তা যখন কমন হয় কিন্তু তাদের ক্রিয়া যখন ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে প্রথম যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটাকে অনেক সময় বাংলাতে আমরা ইয়া বা ইয়ে এমন উচ্চারণ আমরা দেখতে পাই। আমরা উদাহরণ সাহায্যে প্রত্যেকটা কিন্তু দেখে নেব, সমস্যা হবে না। যেমন স্কুলে গিয়ে সে বই পড়লো, এই যে বাক্যটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে স্কুলে গেল, তাহলে স্কুলে প্রথমে কি গিয়ে, তাহলে স্কুলে গিয়ে মানে যা কাজ হচ্ছে, যা কাজ হওয়ার পর কিন্তু সেই কিন্তু বই পড়ছে। তাহলে উভয় বাক্যের, তাহলে সে কে গেল স্কুলে, না সে স্কুলে গেল, আবার সেই বই পড়লো, তাই না? তাহলে এখানে দুটো বাক্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্কুলে গিয়ে কথাটা ইয়ে যুক্ত আছে। তো এরকম ইয়া বা ইয়ে যুক্ত কোনো ক্রিয়া থাকে, দেখো প্রথম ক্রিয়া হচ্ছে গিয়ে যুক্ত আছে, তার সাথে যুক্ত অংশ হচ্ছে কি অবজেক্ট স্কুলে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ব্যবহার করা শিখব। রান্না করে তাকে মাঠে যেতে হয়,
রান্না করে, দেখো এখানে কিন্তু রান্নাটা প্রথমে সে কাজ করছে, তারপর তাকে মাঠে যেতে হচ্ছে। তো এখানে তাকে বলতে সে হচ্ছে সাবজেক্ট, সে হচ্ছে কমন আছে, তাকে দুটো কাজ করতে হচ্ছে, মাঠে যেতে হয় এবং রান্না করা হয়। তো এরকম যখন থাকবে তখন আমরা ঠিক একই ব্যাপার শিখব। বাঘের ডাক শুনে সে গাছে উঠে পড়লো, তাহলে বাঘের ডাকটা কে শুনলো? সে শুনলো। আবার সে আবার কী করলো না, গাছে উঠে পড়লো। তো উভয় ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রিয়া দুটো ভিন্ন ভিন্ন, কিন্তু কর্তা কিন্তু একই, এবং সেক্ষেত্রে কর্তা কিন্তু মাঝখানে বসে আছে। কেন এদের ব্যবহার শিখবো? এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা আমরা কেন শিখবো? ওই যে বললাম যে জটিল বাক্য সবসময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি কোনো বাক্য, এরকম বাক্য যদি পাই আর যদি জটিল করতে চাই, হোয়েন দিয়ে যুক্ত করতে চাই, কারণ এই ধরনের বাক্য হোয়েন দিয়ে যুক্ত করতে হয় জটিল বাক্যে। যখন সে ডাক শুনলো তখন সে গাছে উঠে পড়লো, যখন সে রান্না করে তারপর তাকে মাঠে যেতে হয়, যখন সে স্কুলে গেল তখন সে বই পড়লো, এমন যদি যখন দিয়ে আমরা যদি বাক্য করতে যাই তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের বাক্য ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং সঠিক ব্যাপার যদি না করা হয় বাক্য সাজানো যায় না। তাছাড়া অর্থ বুঝে সঠিক লিঙ্কার না আনতে পারলে বাক্য কিন্তু ভুল হবে। কখন ভি প্লাস আইএনজি এর ব্যবহার করতে হয়? তো এবার আমরা শিখব কখন আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। এখানে ভার্বের সাথে আইএনজি বলতে এখানে আমি স্পেশালি ডু প্লাস আইএনজি কথা বলেছি, অর্থাৎ ডু ভার্বের সাথে আইএনজি যুক্ত করার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এই ভার্ব বলতে আমি এখানে কি বললাম, ডু ভার্ব। তো এই ফরমেশনটা কখন হবে বা কখন করতে হবে সেটা এবার আমরা দেখে নিই। ভি প্লাস আইএনজি মানে ডু ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, অর্থাৎ যে কোনো ডু ভার্ব, গো, প্লে, ইট, যে কোনো ডু ভার্বের সাথে সরাসরি তার মূল যে ভার্বটা হবে, অর্থাৎ এখানে ভি প্লাস আইএনজি মানে ডু ভার্ব যেটা বলছি আমরা, সেটা কিন্তু অবশ্যই মেইন ভার্ব হতে হবে বা মূল রূপ হতে হবে। ঠিক আছে, মনে করো কোথাও ভার্ব আছে প্লেড, সেটা কিন্তু প্লেড আকারে আনলে হবে না, এটাকে ইডি তুলে তাকে প্লে এই মূল রূপটাকে করতে হবে। এটি প্রথম যে কাজ থাকে, অর্থাৎ ওই যে বললাম যে একজন ব্যক্তি দুটো কাজ থাকলে সেক্ষেত্রে প্রথম যে কাজটা থাকবে সেই কাজ তার যে মূল রূপ হবে তার সাথে এটা করতে হবে, অর্থাৎ এই আইএনজি যুক্ত করতে হবে। গঠনটা কি? প্রথম বাক্যের ক্রিয়ার মূল রূপ যার সাথে ইয়া বা ইয়ে উচ্চারিত হয় তার সাথে কি যুক্ত করতে হবে? তার সাথে যুক্ত করতে হবে আইএনজি যুক্ত করতে হবে একটা। ঠিক আছে, তাহলে প্রথম বাক্যের ক্রিয়ার মূল রূপটাকে আমাকে প্রথমে তৈরি করতে হবে, করে তার সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে, করে তারপর ওই বাক্যের বাকি অংশ, অর্থাৎ ওই যে প্রথম বাক্য তার বাকি অংশটা বসবে। বসার পর তারপরে বসবে কে? কর্তা বসবে। তারপর দ্বিতীয় বাক্যের সমস্ত অংশ পরপর যেমন ছিল তেমন বসে যাবে। এটা হচ্ছে ফরমেশন। ঠিক আছে, তাহলে ফরমেশনটা যদি আমরা ইংলিশে লিখি তাহলে কী হবে? ফরমেশনটা যদি আমরা ইংলিশে লিখি তাহলে হবে আমাদের যে ভি প্লাস, আমরা লিখব ভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এই অবজেক্টটা হচ্ছে প্রথম বাক্যের অবজেক্ট, প্লাস সাবজেক্ট প্লাস ভি প্লাস অবজেক্ট। ওকে, তো এটা হচ্ছে ইংরেজি ফরমেশন। এই ভিটা হচ্ছে দ্বিতীয় বাক্যের যে ভার্ব থাকবে সেটা, এবং এই অবজেক্টটা হচ্ছে দ্বিতীয় বাক্যের যে অবজেক্ট থাকবে সেটা, যদি থাকে তাহলে সেটাই ব্যবহার করব। আর এই কর্তা হচ্ছে এই যে সাবজেক্ট। আশা করি তোমরা ফরমেশনটা বুঝতে পেরেছো, এটা কিন্তু লিখে নেবে, এইভাবে কিন্তু মুখস্থ করবে। তো এটি যে কোনো টেন্সের ক্ষেত্রে করা যাবে, অর্থাৎ শুধুমাত্র যে পাস্ট টেন্স হলে এই ফরমেশন ব্যবহার করব সেটা নয়, এটা প্রেজেন্ট টেন্সে কিন্তু ব্যবহার করা যায়। অর্থাৎ বাক্যর গঠন অনুসারে বাক্যের কোন কালকে বলছে সেই কালের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই ফরমেশনটা করার চেষ্টা করব। এবার আমরা উদাহরণ সাহায্যে দেখে নিই। স্কুলে গিয়ে সে বই পড়ে, তাহলে প্রথমে দেখো স্কুলে গিয়ে সে বই পড়ে, অর্থাৎ সে স্কুলে যায়, আমি ভেঙে ভেঙে করছি, সে স্কুলে যায় দাঁড়ি, আবার লিখলাম সে বই পড়ে, তাই তো? তাহলে সে স্কুলে যায় আর সে বই পড়ে, দুটো আলাদা বাক্য। এবার এই দুটো বাক্যের কর্তাকে সে, অর্থাৎ সে স্কুলে গিয়ে সেই আবার বই পড়ে। তো এই বাক্যটা যখন আমরা পেলাম তখন মাঝখানে এখন কর্তা আছে, তার মাঝখানে যে কর্তা আছে, এবং দ্বিতীয় বাক্যের সমস্ত অংশকে, এটা বই পড়াটা পুরোটা হচ্ছে অংশ।
আর প্রথম বাক্যের ক্রিয়ার মূলরূপ যার সাথে ইয়া বা ইয়ে যুক্ত বা উচ্চারিত হয়, তাহলে প্রথম বাক্য কোনটা? স্কুলে গিয়ে, এটা প্রথম বাক্য। এর ক্রিয়া কি? গিয়ে। এর সাথে কি যুক্ত আছে? ইয়ে যুক্ত আছে। তাহলে আমরা কি করব? এই যাওয়া যে কাজটা হচ্ছে গো, তার সাথে কি যুক্ত করব? আমরা আইএনজি যুক্ত করব। তাহলে হয়ে যাবে কি? গোয়িং হবে, তাই তো? তাহলে গোয়িং টু স্কুল হি রিডস বুক। দেখো এই যে গোয়িং টু স্কুল মানে কি? এই যে গোয়িংটা হচ্ছে প্রথম বাক্যের ক্রিয়ার মূলরূপের সাথে আইনজি যুক্ত করা হলো, প্লাস টু স্কুল, গোর পরে টু হয়, ডিরেকশনাল টু, সেই জন্য টু বসেছে। স্কুল হচ্ছে ওই প্রথম বাক্যের বাকি যে অবজেক্ট ছিল সেটা বসেছে। এবার সাবজেক্ট বসলো হি। দেখো এই কর্তা হচ্ছে, এই যে কর্তা দেখতে পাচ্ছ, সেই কর্তা কিন্তু এই যেখানে বসেছে, ঠিক আছে? এই কর্তা হচ্ছে এখানে বসেছে। দ্বিতীয় বাক্যের সমস্ত অংশ, দ্বিতীয় বাক্য কোনটা? এইটা দ্বিতীয় বাক্য, বই পড়ে। তো এই দ্বিতীয় বাক্যের সমস্ত অংশ কিন্তু তারপরে এখানে বসেছে। ওকে, তো আমরা এখানে কিন্তু এইভাবে বুঝতে পারলাম যে এটা এইভাবে বাক্যটা তৈরি হয়। আর যেহেতু এখানে যে শেষ যে ক্রিয়াটা পরেটা কোন টেন্সে আছে না? প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। পরে এর সাথে কোনো লয়লাম যুক্ত নেই, ততদাম যুক্ত নেই, প্রতিদিন পরে, অর্থাৎ প্রতিদিন তো অভ্যাস। তো এমন থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাই হি থার্ড পারসন বলে আমরা রিডের সাথে এই যুক্ত করে বাকি অংশ বসিয়েছি। পরেরটা দেখি, বাড়ি ফিরে আমি ভাত খেলাম। দেখো এখানে তাহলে ক্রিয়াটা কোনটা? শেষ ক্রিয়া কোনটা? খেলাম। এটা কিন্তু হচ্ছে মূল ক্রিয়া, ঠিক আছে? তো খেলাম, সেটা কি যুক্ত আছে? দেখো ললেলামে লাম যুক্ত আছে, তাহলে এটা কি? পাস্ট, তাই তো? এবার লামটাকে যদি চেপে ধরি তাহলে কটা অক্ষর পাচ্ছি? একটা অক্ষর পাচ্ছি। তো ললেলাম বা ততেতাম থাকলে সেটার জন্য পাস্ট লিখে তারপর চেপে ধরে দেখব কটা অক্ষর আছে। যদি একটা কিংবা দুটো অক্ষরের হয় তখন সেটা হবে কি? সিম্পল। তাহলে সিম্পল পাস্ট। তাহলে খাওয়া ইংরেজি কি? খাওয়া ইংরেজি হচ্ছে ইট, আর এর যে পাস্ট ফর্ম বা সিম্পল পাস্টের যে ভিটু ফর্ম সেটা কি হবে? এট। ওকে, ভিটু ফর্ম হবে এট। তো বাড়ি ফিরে মানে কি? বাড়ি ফিরে প্রথমে এটা একটা কাজ হচ্ছে, তারপরে ভাত খাওয়া কাজ হচ্ছে। তো এটাও ঠিক আগের মতন করে লিখবো আমরা। রিটার্নিং হোম, ফিরে আসা ইংরেজি হচ্ছে রিটার্ন। ফিরে আসার মূল ফর্ম হচ্ছে রিটার্ন, এবং এর সাথে আমরা কী যুক্ত করেছি? আইএনজি যুক্ত করেছি, রিটার্নিং হোম। দেখো হোমের আগে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, তাই এখানে কোনো প্রিপোজিশন বসাইনি। হাউস থাকলে কিন্তু বসতো, রিটার্নিং টু দ্য হাউস বা টু হাউস। আই এট রাইস, আমি ভাত খেলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। নদীতে গিয়ে আমরা সাঁতার কাটবো। তো দেখো এই প্রথম বাক্যটা ছিল কি? প্রেজেন্টে আছে, প্রেজেন্টে ছিল। পরেরটা কি? না পাস্টে করলাম। এবার দেখো পরেরটা দেখো, আমরা সাঁতার কাটবো, এটা কোন টেন্স? দেখো ভবিষ্যতে করব, এখন তো কাটিনি বা কাটছি না, আগামীকাল বা পরে আমরা কাটবো, ভবিষ্যতে কাজ করব। তো এটা ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স। প্লাস দেখো ক্রিয়ার সাথে কিন্তু ববেবা যুক্ত আছে, কাটবোর সাথে কী যুক্ত আছে? ববেবা। তাহলে এর জন্য কিন্তু ফিউচার হবে, এবং এটা সিম্পলে আছে। কারণ ববেবার জন্য যদি আমরা ফিউচার লিখি, বাকি কটা অক্ষর আছে? কাটা। কাটা থাকলে কটা অক্ষর হয়? একটা বা দুটো, একটা দুবার দুটো অক্ষর হলে সেটা সিম্পল হবে। তাহলে সিম্পল ফিউচার, তাহলে এর ফরমেশন কি? শ্যাল বা উইল প্লাস V1, ঠিক আছে? শ্যাল বা উইল প্লাস V1। তা নদীতে গিয়ে মানে কি? তাহলে গোয়িং টু রিভার উই শ্যাল সুইম। গোয়িং টু রিভার মানে হচ্ছে নদীতে গিয়ে আমরা সাঁতার কাটবো, মানে উই শ্যাল সুইম। তাহলে বুঝতে পারলে কখন আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে করবো, ঠিক আছে? এমন যখন বাক্য থাকবে তখনই কিন্তু আমাদের এই ফরমেশনটা করলে আমার বাক্যটা আরও সোজা হবে। তো এটা কিন্তু তোমরা কম্পাউন্ড সেন্টেন্সে করতে পারো। স্কুলে যাই, হি গোজ টু স্কুল অ্যান্ড রিডস বুক, এভাবে করতে পারো। কিন্তু এই এত কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে সাবজেক্ট ভাব কখন বসাতে হবে কখন বসাতে হবে না, এই ভুলটা যাতে না হয় তার জন্য কিন্তু এই সিম্পল সেন্টেন্স, এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু কি? সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? সিম্পল সেন্টেন্সে কিন্তু একটা ভাগ, এইটা কিন্তু আমরা অবশ্যই প্র্যাকটিস করব বাক্য সহজ করে লেখার জন্য। এরপরে আমরা দেখে নেব যে কখন আমরা বিংয়ের ব্যবহার করব। এরপরে আমরা যেটা দেখব সেটা কখন বিংয়ের ব্যবহার কখন করতে হয়, BEING। দেখো প্রত্যেকটা কিন্তু মূল ফর্ম বি, এখানে কিন্তু অ্যামিজার ওয়াজ অন নয়, এখানে কিন্তু আমরা বি নিয়ে এসেছি, ঠিক আছে? কখন নিয়ে এসেছি দেখো, বিং মানে বি প্লাস আইএনজি মানে অ্যামিজার ওয়াজারের মূলরূপ বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। এটি প্রথম বাক্যে যে বি ভার্বগুলির ব্যবহার থাকে, এখানে বি ভার্বগুলির ব্যবহার বলতে ওই অ্যামিজার বা ওয়াজারের ব্যবহার থাকে,
তার মূল রূপের সাথে করতে হবে, তার মূল রূপের সাথে করতে হবে। এখানে কী করতে হবে বলছে, না আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা শিখতে পারলাম অ্যামিজার বা ওয়াজারের মূল রূপ কোনটা, বি ভার্ব, ঠিক আছে। ও নিজে তখন আসবে, এসে ওই বির সাথে আমরা যুক্ত করব আইএনজি। বি মানে তখন কী হবে, হইয়া, তখন কী হবে বাংলাটা হইয়া, ঠিক আছে। এমনি বি মানে কি, হওয়া, অ্যামিজার ওয়াজার মানে হচ্ছে হই বা হও বা হয়া, যেটা হোক না কেন। তো বিং মানে তখন হবে হইয়া, অসুস্থ হইয়া, ক্লান্ত হইয়া, এমন যখন বাক্য থাকবে তখন আমরা এই ধরনের ব্যবহার করা শিখব। তো দেখো এখানে ব্যক্তি বা কর্তা নিজে কিছু হওয়া বা হয়ে বোঝালে এর ব্যবহার করতে হয়, অর্থাৎ ব্যক্তি কিছু নিজে হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এর ব্যবহার করব। এক্ষেত্রে প্রথম বাক্যে কর্তার সম্পর্কে অ্যাডজেক্টিভ বোঝানো থাকবে, অর্থাৎ প্রথম বাক্যে বি ভার্বের সাথে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তখনই কিন্তু এই প্রয়োগটা করতে পারবো। সেখানে কিন্তু না নাউন থাকলেও করা যায়, ঠিক আছে, অ্যাডজেক্টিভ থাকতে হবে এরকম কোনো মানে নেই, নাউন থাকলেও করা যায়, যেমন বিং এ স্টুডেন্ট, ছাত্র হয়ে, ঠিক আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ থাকে, এটা কিন্তু আমরা ধরে নিতে পারি। নাউন থাকলেও আমরা করব, অর্থাৎ সেখানে আমাদের মূল কাজ হবে বি ভার্ব। আমরা দেখব যে প্রথম বাক্যে ফার্স্ট সেন্টেন্সে বি ভার্ব যেটা থাকবে, সেই বি ভার্বটা কী আছে না একা আছে কিনা। যদি একা থাকে তাহলে কিন্তু, বা মূল রূপে থাকে, তাহলে কিন্তু আমরা এই ফর্মেশনগুলো করতে পারি। গঠনটা কি, গঠনটা একদম আগের মতন যা যা ছিল, প্রথম বাক্যে ক্রিয়ার মূল রূপ হবে, যার সাথে ইয়া বা ইয়া উচ্চারিত হবে, এবং ঠিক তার পরে এখানে যুক্ত করতে হবে, এই জায়গায় যুক্ত করতে হবে কি, একটা আইএনজি যুক্ত করতে হবে, প্লাস ওই বাক্যের বাকি অংশ কর্তা, দ্বিতীয় বাক্যের সমস্ত অংশ, ঠিক আগেরটার মতন, অর্থাৎ প্রত্যেকটারই গঠন এক। ওকে, তো এবার আমরা উদাহরণ দেখে নিই। এটা একবার বলতে যে এটি যে কোনো টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, অর্থাৎ প্রত্যেকটা টেন্সে এটা ব্যবহার করা যায়। অসুস্থ হয়ে সে বাড়ি ফিরল, তাই পুরো বাক্যটা দেখো, পুরো বাক্যটা দেখতে পাচ্ছি, অসুস্থ হয়ে সে বাড়ি ফিরল। এখানে ফিরল এটা কোন টেন্স না, পাস্ট টেন্স। ফিরল অর্থাৎ লরেলাম যদি চেপে ধরি তাহলে কটা অক্ষর হচ্ছে, তাহলে দুটো অক্ষর, ফি র, তাহলে সেটা হচ্ছে একটা বা দুটো হলে কী হয়, সিম্পল, তাহলে সিম্পল পাস্ট, এটা আমরা বের করলাম। এবার দেখো অসুস্থ হইয়ে মানে অসুস্থ হইয়া, তাহলে সেই তো অসুস্থ হচ্ছে বা সেই বাড়ি ফিরছে, সেক্ষেত্রে আমরা কী করব, অসুস্থ হয়ে ওই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি ওটাকে আমরা বিং দিয়ে ব্যবহার করব। কিসে ব্যবহার করব, বিং। ওকে, তো এখানে ইলটা যেটা কি, এই যে অসুস্থ মানে হচ্ছে ইল, ইলটা একটা কী রূপে আছে, এখানে অ্যাডজেক্টিভ রূপে আছে, ঠিক আছে। তো আমরা এই বাক্যটাই, অসুস্থ এই বাক্যটাকে আগে আমরা করব। বিং ইল হি রিটার্নড হোম, এখানে রিটার্ন বলতে এই যে বাড়ি ফিরলো, ভি টু ফর্ম, ফেরা ইংরেজি হচ্ছে ভি টু, সেটাই কিন্তু এখানে সাবজেক্টে পড়ে বসে গেছে সিম্পল পাস্ট টেন্সের হিসাবে, হি রিটার্নড হোম। ওকে, এর পরেরটা আমরা দেখে নিই। ক্লান্ত হয়ে সে মাটিতে বসে পড়েছে, তো এই যে পড়েছে কথাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো পাস্ট টেন্স নয়, ঠিক আছে, এখানে পাস্ট টেন্স নয়, জাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এটা পড়া হয়ে গেছে, কিন্তু সময়ের উল্লেখ নেই বা কোনো কিছু উল্লেখ নেই, তাই এটা পাস্ট টেন্সে না, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ক্লান্ত হলো কে, সেই নিজে ক্লান্ত হলো, কারোর দ্বারা না, সে নিজে নিজে হয়েছে, এবং মাটিতে বসে পড়েছে, ঠিক আছে। তো এই বাক্যটাকে কিন্তু আমরা সেভাবে করব। বিং টায়ার্ড হি হ্যাজ সিটেন অন দ্য গ্রাউন্ড, বা এই যে সিটেন কথাটা আমি যদি না ব্যবহার করো তাহলে কী হবে, হি হ্যাজ টেকেন এ সিট, ACAT, তখন সিটটা হয়ে যাবে একটা নাউন রূপে কাজ করবে, ঠিক আছে। তো SIT মানে হচ্ছে ভার্ব, আর ACAT সিট মানে হচ্ছে নাউন, বসা। তো হি হ্যাজ টেকেন এ সিট অন দ্য গ্রাউন্ড, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখো, দেখা যাচ্ছে রেগে গিয়ে আমি এমন কাজ করি, এটা কি একদম সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, রেগে গিয়ে, রাগটা নিজে নিজে হবে, তাহলে এখানে একই ব্যবহার করতে হবে, বিং অ্যাংরি আই ডু সাচ ওয়ার্ক। তাহলে বিং অ্যাংরি মানে কি, মানে রেগে গিয়ে, তাহলে এটা কী হলো, বিং অ্যাংরি হলো, তাই তো। তাহলে অ্যাংরি মানে হচ্ছে রাগ, তাহলে বিং অ্যাংরি আই ডু, আমি করি এমন কাজ, এমন কাজটাকে আমরা নাউনে রেখেছি, ডু সাচ ওয়ার্ক। তো তোমরা বলতে পারো সাচের পরে তো এ বসে, সাচে বসে, তো এখানে কেন সাচ এ হলো না, এটা কিন্তু এটার কারেকশান, তাই তো, কারণ সাচ যখনই বসে তারপর যদি কোনো নাউন থাকে তখন সাচ এ হয়, কিন্তু ওয়ার্ড এই ধরনের যে নাউনগুলো আছে এরা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন কোনো আর্টিকেল নেয় না, তাই ওয়ার্কের আগে কিন্তু কখনোই আমরা
কোনো আর্টিকেল বসাতে পারবো না, ঠিক আছে। তো আমরা কিন্তু এখান থেকে একটা গ্রামারের রুলসও শিখতে পারলাম যে কেন এখানে সাচের পরে বসলো না। তো পরীক্ষাতে কিন্তু সাচে ওয়ার্ক থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমাদের এরো কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্টও কাজ দিতে পারে। তো আমরা শুধু ট্রান্সলেশন শিখবো না বা এই ধরনের ফরমেশন শিখবো না, এক্ষেত্রে থেকে আমাদের পরীক্ষায় কী কী কাজে লাগে সেটাও কিন্তু আমরা শিখব। তো এতক্ষণ আমি বললাম যে বিংয়ের যে ব্যবহার শিখলাম সেটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে বললাম, ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমি বিংয়ের ব্যবহার করেছি। এবার তোমাদেরকে যেটা আমি বোঝাবো সেটা কিন্তু পরীক্ষায় দেয় এবং এরর কারেকশন বা ইমপ্রুভমেন্টে তোমরা কিন্তু বহুবার কিন্তু কমন পেয়েছো বা পাবে। সেটা কি, যখন দেখবে প্রথম অংশে, এই যে প্রথম অংশে এখানে কোনো ব্যক্তির কথা না থেকে কোনো আবহাওয়ার কথা বলা আছে, আবহাওয়া বা কোনো পরিস্থিতির কথা বলা আছে, সেক্ষেত্রে কিন্তু শুধু বিং দিয়ে শুরু হবে না, সেক্ষেত্রে সবসময় একটা বাক্যের শুরুতে ইট বিং দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। তখন কিন্তু এর বাংলা মানে হবে ওর বাংলা মানে হবে হওয়ার জন্য, শুধু হওয়া না বা হইয়া না, মানে ব্যক্তির ক্ষেত্রে হলে হইয়া বা হওয়া এমন হবে, কিন্তু যখন ব্যক্তিবাদে অন্য কোনো বিষয় থাকবে, অন্য কোনো বাংলা থাকবে, যেমন হচ্ছে বৃষ্টি হওয়ার জন্য বা মেঘাচ্ছন্ন হওয়ার জন্য বা এমন কিছু হওয়ার জন্য, তো এমন কথা থাকলে সেক্ষেত্রে কিন্তু হওয়ার জন্য বলতে আমরা ইট বিং দিয়ে শুরু করব, ঠিক আছে। আমরা কী দিয়ে শুরু করব, আমরা শুরু করব কিন্তু সবসময় ইট বিং এ ক্লাউডি ডে, ইট বিং এ ক্লাউডি ডে। এই যে ইট যদি বাক্যের শুরুতে তখন সেক্ষেত্রে না থাকে, ওটাই কিন্তু এরর কারেকশন। আবার বলছি, এক্ষেত্রে কিন্তু পরীক্ষাতে শুধু বিং দিয়ে থাকবে, কিন্তু তোমরা দেখবে যে বিংয়ের পরে যদি কোনো ইল বা এমন ধরনের টায়ার্ড বা এমন ধরনের কোনো ব্যক্তি সম্পর্কিত কোনো অ্যাডজেক্টিভ না বসে আবহাওয়া বা পরিস্থিতি বা সিচুয়েশন এমন কিছু কথা বলা হয়েছে, সেক্ষেত্রে তার আগে যদি ইট না থাকে তাহলে ওটাই ওই জায়গাটায় ভুল হবে, আর যদি ইট থাকে তাহলে অন্য জায়গায় ভুল হবে। কিন্তু এটা কিন্তু অবশ্যই মেনটেন করবে, এই রুলসটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো, ব্যক্তির ক্ষেত্রে হলে শুধু হইয়ে বা হইয়া হবে, আর ব্যক্তি ছাড়া হলে হওয়ার জন্য, মেঘাচ্ছন্ন হওয়ার জন্য বা বৃষ্টিমুখর দিন হওয়ার জন্য, এমন কথা বোঝাবে, তখন ইট বিং দিয়ে শুরু করতে হবে, বাদ বাকি যেমন আছে তেমনই করতে হবে আর কি। তো এরপরে আমরা চলে যাই, এরপরে যেটা শিখবো আমরা সেটা কিন্তু আমরা শিখবো হ্যাভিং বা হ্যাভিং বিংয়ের যে অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু আমরা শিখবো কখন ব্যবহার করতে হয়। তো এখানে একটু ছোট্ট করে বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে হ্যাভিং বা হ্যাভিং বিং এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাভিং মানে হচ্ছে যখন বাক্যটায় অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, যখন বাক্যটা অ্যাক্টিভ থাকে, অর্থাৎ যেখানে কর্তা নিজে বর্তমান, সেই কাজ যখন দুটো কাজ হবে সেক্ষেত্রে আমরা হ্যাভিং দিয়ে করতে পারি। আর হ্যাভিং বিংটা হচ্ছে, হ্যাভিং বিংয়ের ফরমেশনটা ঠিক একই রকম, একটু আলাদা। সেটা হচ্ছে হ্যাভিং বিং থাকলে বাক্যটা থাকবে প্যাসিভ থাকবে, অর্থাৎ কর্তা সেখানে থাকবে, কর্তা একজন থাকবেই, কিন্তু তার যে প্রথম বাক্যে যে কাজটা হবে, এই প্রথম বাক্যে যে কাজটা হবে সেই কাজটা কিন্তু কারোর দ্বারা হবে, ঠিক আছে। তাহলে প্রথম বাক্যে কাজটা হবে কারোর দ্বারা, অর্থাৎ প্যাসিভ সেন্স সেখানে থাকবে, আর দ্বিতীয় বাক্যের কাজ সে নিজেই করবে, দ্বিতীয় বাক্যের কাজ সে নিজেই করবে, কিন্তু প্রথম বাক্যের মানে প্রথম অংশে তার সে যে মধ্যিখানে বসে আছে তার আগের অংশের কাজ কিন্তু সবসময় কারোর দ্বারা হবে বোঝাবে, সেক্ষেত্রে ওই বাক্যের সাপেক্ষেই কিন্তু আমরা হ্যাভিং বিং তখন কিন্তু ব্যবহার করব, ঠিক আছে। আমরা বাক্যের মধ্যে বুঝে যাব। আর এই যে হ্যাভিং বা হ্যাভিং বিংয়ের যে ব্যবহারটা, সেটা আমরা কেন করছি, তার মূল কারণ হচ্ছে হ্যাভিং বা হ্যাভিং বিং এটা কিন্তু মূলত এসছে ওই যে গো প্লাস আইএনজি বা ডু ভার্বের সাথে যে আইএনজি, সেটা ব্যবহারের একটা সাবস্টিটিউট হিসাবে, অর্থাৎ পরিপূরক হিসাবে। অর্থাৎ আমরা ডু ভার্বের সাথে আইএনজি যখন কাজ করা যে বাক্যগুলো লিখতে পারছি, সেগুলোর পরিবর্তে আমরা হ্যাভিং বা হ্যাভিং বিং দিয়েও করতে পারি। হ্যাভিং বা হ্যাভিং বিং করার মূল উদ্দেশ্য হলো গোয়িং বা ডুইং যে কাজগুলো হয় সেক্ষেত্রে কর্তা নিজে বর্তমান থাকে, কিন্তু ওই বাক্যগুলো যদি প্যাসিভ সেন্স থাকে তখন কিন্তু আমরা আর গোয়িং দিয়ে করতে পারি না, বা প্লেইং দিয়ে করতে পারি না, বা ডু ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে পারি না। সেক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাভিং বিংয়ের অ্যাপ্লিকেশন রাখতে হবে, কারণ প্যাসিভ সেন্স একমাত্র হ্যাভ ভিতরেই
হ্যাভ প্লাস বিন প্লাস ভিতরিতেই কিন্তু প্যাসিভ সেন্স হয়। সুতরাং এই বিষয়টার জন্যই কিন্তু মূলত হ্যাভিং আর হ্যাভিং বিনের বিষয়টা এসছে। তা তোমরা কিন্তু এই বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, কেন হ্যাভিং বা হ্যাভিং বিন এসছে। আমরা একটু পড়ে নিই। হ্যাভিং মানে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাডের মূল রূপ, হ্যাভ ভার্বের সাথে আইন যুক্ত করা, ঠিক আছে। এখানে শুধুমাত্র হ্যাভের সাথে আইনজি না, হ্যাভ হ্যাজ হ্যাডের মূল রূপ হ্যাভের সাথে আইনজি, ঠিক আছে। এটি প্রথম বাক্যে যে ডু ভার্বেরগুলির ব্যবহার থাকে সেখানে হ্যাভিংয়ের আলাদা করে এনে তারপর ওই ডু ভার্বের ভিতরি যুক্ত করতে হবে। অর্থাৎ সেখানে তো একটা ডুভাব থাকেই, সেই ডুভাবটার সাথে আমরা সচরাচর মানে সরাসরি আমরা আগে আইনজি করছিলাম প্রথমে, যে ডুভাবের সাথে আইনজি, সেটা আমরা না করে কি করব, এখানে নতুন করে একটা হ্যাভিং আনবো, আনার পরে যে প্রথম বাক্যে যে ডুভাবটা ছিল তার ভিতরি রূপ করব। এটা হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। তো অ্যাক্টিভে কি ব্যক্তি নিজে কিছু কাজ করে এমন বোঝালে এর ব্যবহার হবে। সাধারণত অতীত বা পাস্ট টেন্স হলে ব্যবহার করতে হয়, তবে এটা প্রেজেন্ট টেন্সও করা যেতে পারে। কিন্তু আমি বলবো যে এই হ্যাভিং বা হ্যাভিং ভিতরের যে হ্যাভিং বিনের যে ব্যবহার, সেটা পারফেক্ট পার্টিসিপেল হওয়ার জন্য, এবং এটা পাস্ট টেন্সে কিন্তু ব্যবহার করা সবচেয়ে বেশি মানে প্রযোজ্য। প্রেজেন্ট টেন্সে কিন্তু না ব্যবহার করাটাই ঠিক, ঠিক আছে। তবে প্রেজেন্ট টেন্সে যদি এরকম কোনো বাংলা আসে আমরা করতেই পারি, কিন্তু বেশিরভাগ প্রয়োগ কিন্তু পাস্ট টেন্সেও আছে। প্রত্যেকটার ফর্ম পাস্ট টেন্সে হয়, তবে প্রেজেন্ট টেন্সে করলে কোনো সমস্যা নেই। আর প্যাসিভে যেটা বললাম, কারোর দ্বারা কিছু কাজ হলে, অর্থাৎ প্রথম বাক্যে কারোর দ্বারা কিছু কাজ থাকবে, সেক্ষেত্রে হ্যাভিং বিং প্লাস ওই ভার্বের ভিতরি ফর্ম করতে হবে। মানে প্রথম বাক্য এই ভার্ব মানে হচ্ছে প্রথম বাক্যে যে ডুভাব থাকবে তার ভিতরি ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম করতে হবে। গঠনটা একই, আগে যেমন গঠনগুলো পড়েছিলাম এই গঠন ঠিক একই গঠন হবে, শুধু আমরা এখানে কি করব, এই যে উচ্চারিত হয় এরপরে একটা ভার্বের এই যে ভিতরি থাকবে তার ভিতরির সাথে যুক্ত করব। এখানে প্রথম বাক্যের মূল ক্রিয়ার সাথে আমরা কি যুক্ত করব, আমরা ভিতরি যুক্ত করব, ঠিক আছে। আর এর আগে আমরা কি করব, এর আগে একটা আমরা হ্যাভিং কথাটা নিয়ে আসবো বা হ্যাভিং বিং নিয়ে আসবো, প্লাস এই যে প্রথম বাক্যের ক্রিয়ার মূল রূপের সাথে আমরা ভিতরি যুক্ত করব। এটা কিন্তু আমার মাথায় থাকবে। এখানে কিন্তু আগের মতনই ফরমেশন, শুধু ডুভাবটা ভিতরি করছি। পাস্ট টেন্স বাদে আর যে কোনো টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, আগেও বলেছি, তবে পাস্ট টেন্সে ব্যবহার করাটা সবচেয়ে বেশি প্রযোজ্য। তো এবার আমরা এর উপরে কিছু উদাহরণ দেখে নিই, যাতে করে আমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়। এবার আমরা উদাহরণ সাহায্যে বুঝে নেওয়ার চেষ্টা করি কখন এবং কিভাবে হ্যাভিং বা হ্যাভিং বিনের ব্যবহার করতে হয়। তো প্রথম আমরা উদাহরণটা দেখতে পাচ্ছি, আহত হয়ে সে মাঠ ত্যাগ করলো। এই বাক্যটা পড়ে তোমরা কি বুঝতে পারলে? প্রথম কথা আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে যে এটা কোন টেন্সে আছে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের টেন্স নির্ধারণ করতে হবে। তো টেন্সটা আমরা কোথায় পাবো না, টেন্সটা কিন্তু আমরা পাবো একদম এই পুরো বাক্যের যে শেষে, এই যে করলো, এই করলোতে কিন্তু মূল টেন্সটা আছে, ঠিক আছে। তো করলোতে যদি মূল টেন্স হয়, তাহলে দেখো কি লাস্টে কী লেখা আছে, করলো কথা শেষে ল। তো ল থাকা মানে সেটা কি হবে, একদম পাস্ট হবে, তাই তো, সেটা পাস্ট হবে। এবং লটাকে যদি আমরা কেটে দিই বা চেপে ধরি, তখন আমরা কি দেখতে পারবো, আমরা দেখতে পারবো ক আর র। তা কটা অক্ষর, একটা বা দুটো অক্ষর। একটা বা দুটো অক্ষর হলে সেটা কি হয়, সিম্পল হয়। তাই টোটাল টেন্সটা কী টেন্স হবে না, সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ আমাকে কি করতে হবে, সাবজেক্টের পরে V2 অর্থাৎ ডু ভার্ব বা যে ভার্বটা হোক না কেন তার পাস্ট ফর্ম করতে হবে। এখানে ত্যাগ করা মানে কি, এটা কী ভার্ব, এটা ডু ভার্ব, তাই তো। ত্যাগ করা মানে হচ্ছে ডু ভার্ব, অর্থাৎ ছেড়ে চলে যাওয়া। ত্যাগ করা ইংরেজি হচ্ছে এখানে ছেড়ে চলে যাওয়া। ত্যাগ করা বলতে কিন্তু ফরসেক হয়, তো ফরসেক মানে কাউকে ত্যাগ করা, সেক্ষেত্রে হবে। কিন্তু কোনো স্থান ছেড়ে চলে গেলে সেটাকে আমরা সেই ত্যাগ করার অর্থ অনুসারে আমাদেরকে কিন্তু লিভ, LEAVE, এই ডুভাবটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এই ডুভাবটা কখন বসবে, যখন কোনো স্থান বা কোনো জায়গা ছেড়ে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু বা ত্যাগ করে আসবে, ত্যাগ করা হবে, সেক্ষেত্রে এই ডুভাবটা ব্যবহার করব। ওকে, তো ত্যাগ করার অনেক বাংলা থাকতে পারে, কিন্তু তাদের ডুভাব কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে। প্রত্যেকটা ডুভাব কিন্তু ভ্যারি করে, তোমাকে বুঝে করতে হবে কখন কোন ত্যাগ হবে। তো এবার দেখো এখানে কোন কথাটা আছে, আহত হয়ে। তো আহত হয়ে এই যে বাক্যটা আছে, এই আহত হয়ে, এই হয়েটা কি,
হয়ে মানে এখানে আছে ইয়ে, ইয়ে যুক্ত আছে, তাহলে এটাকে আমাকে আইএনজি রূপে করতে হবে, সিম্পল সেন্টেন্স আমি করতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে আহত হওয়াটা, এই আহত হওয়া যে কাজটা সেটা অ্যাক্টিভ না প্যাসিভ। দেখো আহত কিন্তু নিজে নিজে হয় না, কেউ কোনো কাজ করে দিলে বা কোনো কারণ হলে তখন কিন্তু কেউ আহত হয়। অর্থাৎ আহত হওয়া, মার খাওয়া বা অন্য এইরকম যখন বাংলাগুলো থাকবে আমাকে পড়েই বুঝে নিতে হবে যে সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, অ্যাক্টিভ বা প্যাসিভ। তো এখানে আমাদের যে আহত হওয়া কথাটা রয়েছে সেটা কিন্তু প্যাসিভে আছে, অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভে আছে। সুতরাং আমরা এখানে কিসে ব্যবহার করব, এখানে তো শুধু ভার্বের সাথে আইনজি যুক্ত করলে হবে না। এখন প্যাসিভের রূপটা একমাত্র কে নিতে পারে না, হ্যাভিং বিন এই যে গঠনটা আছে সেই একমাত্র নিতে পারে, হ্যাভিং বিন এই গঠনটা নিতে পারে। তো আমরা এখানে কিন্তু সেই হ্যাভিং বিন এর ব্যাপারটাই কিন্তু করব, ঠিক আছে, শুধু ভার্ব প্লাস আইনজি করলে কিন্তু হবে না। তো আমরা দেখে নিই অ্যান্সারটা কি, হ্যাভিং বিন ইনজিওর্ড বা উন্ডেড। এখানে আহত ইংরেজি কি, ইনজিওর্ড বা উন্ডেড। ইনজিওর্ড মানে হচ্ছে বড় সড়ো আঘাত হলে, আর উন মানে অল্প স্বল্প হলে, তোমরা যে কোনো একটা কিছু ইউজ করতে পারো। সে ইংরেজি কি না হি মাঠ ত্যাগ করলো, তো এখানে আগে তো ক্রিয়া হবে তারপরে তার অবজেক্টটা হবে, অবজেক্ট এখানে হচ্ছে মাঠ, কি ত্যাগ করলো না মাঠ, এটা অবজেক্ট, অবজেক্টটা পরে বসবে। তাহলে হি লেফট, এই লেফটটা কোন টেন্সে আছে না ভি টু টেন্সে আছে, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে আছে, হি লেফট। অর্থাৎ এলই এ ভিই এর পাস্ট ফর্ম হচ্ছে এলই এফ টি এবং ভিতরি ফর্মও কি এলই এফ টি। তো আমরা কিন্তু বুঝতে পারলাম যে কখন আমরা হ্যাভিং বিন করব। পরে একটা উদাহরণ দেখে নিই, সাহায্য পেয়ে তুমি আজ এত বড় বাড়ি করেছো। এই যে বাক্যটা দেখতে পাচ্ছ, এই পুরো বাক্যটা কোন টেন্সে আছে না, দেখো এই যে করেছো এটা দেখে বুঝতে হবে এটা কিসে আছে না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে, পাস্ট টেন্স না। কিন্তু এখানে কিন্তু সময় উল্লেখ নেই, তোমাদের মনে হতো সময় উল্লেখ থাকুক বা না থাকুক, করেছে মানে করা হয়ে গেছে তাহলে এটা পাস্ট টেন্স, না একদম না। যতক্ষণ না সময় উল্লেখ না থাকবে সেটা পাস্ট টেন্স হবে না। তো করেছো বলতে এটা আমরা ছয়ের জন্য পেলাম প্রেজেন্ট এবং কাজটা হয়ে গেছে সেই হিসাবে আমরা পারফেক্ট করলাম, প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ আমরা এখানে হ্যাভ বা হ্যাজ প্লাস ভিতরি করব, ঠিক আছে, হ্যাভ বা হ্যাজ প্লাস ভিতরি করব, এই বাক্যটাই করব। এখন এই যে সাহায্য পেয়ে যে কথাটা আছে সেটাকে আমরা কিভাবে করব, সেটাকে যখন আমরা লিখবো, দেখো সাহায্যটা কি মানে একা কি হয় না কেউ করে, এই সাহায্য কথাটা কেউ করে, অর্থাৎ সাহায্যটা এখানে কী রূপে আছে না প্যাসিভের রূপে আছে, তাই না। সাহায্য পেয়ে অর্থাৎ তুমি কারুর দ্বারা সাহায্য পেয়েছো, কারুর দ্বারা বাই সামওয়ান সাহায্য পেয়েছো, তাহলে এটা এই বাক্যটা কোন রূপে আছে না প্যাসিভ রূপে আছে। তো আমরাও কিন্তু এখানে হ্যাভিং বিনের কিন্তু ব্যবহার করব। তাহলে হ্যাভিং বিন হেল্পড, হ্যাভিং বিন হেল্পড, এই হেল্পটা হচ্ছে ভি থ্রি, যেমন ইনজিওরটা এখানে ভি থ্রি প্যাসিভ ভয়েস সেন্স, তাই হেল্পড ইউ, তুমি মানে কি এখানে ইউ বাড়ি করেছো, তার আগে হচ্ছে করেছো, করা ইংরেজি কি মানে তৈরি করেছো, এখানে করেছো মানে তৈরি করা, তাহলে হ্যাভ মেড, ইউর পরে হ্যাভ বসে তারপরে মেড করলাম, মেডটা হচ্ছে ভিতরি ফর্ম। এত বড় মানে কি সাচে মানে এমন, এত মানে বড় মানে এমন, সাচে বিগ হাউস। আশা করি তোমরা বুঝতে পারলে আমি কিভাবে এটা করলাম। পরেরটা দেখো, মার খেয়ে লোকটি পালিয়ে গেল, তাহলে এই যে পালিয়ে গেল, তাহলে পালিয়ে যাওয়া ইংরেজি কি, পালিয়ে যাওয়া ইংরেজি হচ্ছে ফ্লি, FLEE বা এসকেপ ESCAPE, যেটা হোক না কেন। তো এখানে পালিয়ে গেল কোন টেন্সে আছে, দেখো পাস্ট টেন্সে আছে। দেখো গেল, গেল কটা অক্ষর, গেল কিন্তু দুটো অক্ষরে, তাই তো, লাস্টে কি আছে ল, লয়ের জন্য আমরা কি করব, লয়ের জন্য আমরা লিখব পাস্ট, আর লটাকে চেপে ধরবো কেটে দিলে কি হবে গে বা গ, তাহলে কি হলো একটা বা দুটো অক্ষর হলো সিম্পল, তাহলে পাস্ট সিম্পল। অর্থাৎ আমাকে এখানে যে পালিয়ে গেল তার ইংলিশটা তার আমাকে V2 ফর্মে করতে হবে, গেল এটা। এবার দেখো মার খেয়ে, তা মারটাকে নিজে নিজে খায় না কারোর দ্বারা খায়, মারটা কিন্তু সবসময় কারোর দ্বারা হয়, অর্থাৎ এই বাক্যটা কিন্তু প্যাসিভে রয়েছে, তাই তো। তো প্যাসিভে যেই আছে এখানে কিন্তু আমরা প্যাসিভের ব্যবহারই করব। দেখো হ্যাভিং বিং বিটেন, মার খাওয়া মানে কি, এটা কিন্তু মরে যাওয়া না, এটা জাস্ট বিট করা, অর্থাৎ BEAT, বিট মানে হচ্ছে প্রহার করা বা মারা। তাহলে হ্যাভিং বিং বিটেন, কারোর দ্বারা মার খাইয়া দ্য ম্যান ফ্লিড, লোকটি পালিয়ে গেল। তাহলে হ্যাভিং বিং বিটেন মানে হচ্ছে কারোর দ্বারা মার খেয়ে, এখানে বাই সামন দেওয়া নেই, বাই সামন এখানে বসানো যাবে না, তো এখানে আমরা এই রূপে কিন্তু বাক্যগুলো করতে পারছি। এরপরে বাক্যটা দেখবো, বাড়ি থেকে বিতাড়িত হয়ে সে বনে চলে গেল, বাড়ি থেকে বিতাড়িত হয়ে, তাহলে বিতাড়িত যখন হচ্ছে তখন সে অ্যাক্টিভ না প্যাসিভ। দেখো বিতাড়িত যখন সে নিজে নিজে বিতাড়িত হয় না, কেউ তাকে বাড়ি থেকে বের করে দেয়,
তো বিতাড়িত হয়ে এই যে বাক্যটা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্যাসিভে রয়েছে, এবং বনে চলে গেল এটা কিন্তু অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে এই ধরনের বাক্যে আমরা দেখতে পারবো যে প্রথমটা প্যাসিভ, পরেরটা অ্যাক্টিভ। দেখো পরের প্রত্যেকটা কিন্তু প্রথমটা প্যাসিভ এবং পরেরটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। তো বনে চলে গেল এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্সে, দেখো আগের মতনই গেলটা আমি যেভাবে করলাম ঠিক একইভাবে রয়েছে। তো চলে যায় ইংরেজি কি, লিভ হতে পারে বা হচ্ছে ওয়েন্ট হতে পারে, যে কোনো একটা হতে পারে, আমরা দেখে নিই। হ্যাভিং বিং ড্রাইভেন আউট, ড্রাইভেন আউট মানে কি বিতাড়িত হয়ে বা তারা খেয়ে, বা এক্সাইলড। এবার কোথা থেকে, এবার তোমরা এখানে বলতে পারো ফ্রম হাউস বা ফ্রম হোম। ঠিক আছে, তা হ্যাভিং বিং ড্রাইভেন আউট বা এক্সাইল ফ্রম হোম হি ওয়েন্ট টু ফরেস্ট, সে বনে চলে গেল। এখানে চলে গেল ইংলিশটা কি লিখলাম আমরা, গো ওয়েন গান, গোর যে ভিটু ফর্ম সেটা কিন্তু আমি এখানে লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাড়ি ফিরে আমরা খেলা করব, তাহলে বাড়ি ফিরে ইংরেজি কি, এটা এই যে বাড়ি ফিরে কথাটা আছে, যে বাড়ি ফিরে কি রিটার্ন মানে বাড়ি ফেরা। আমরা খেলা করব এটা কোন টেন্সে আছে, দেখো এটা ফিউচার টেন্সে আছে। ফিউচার বয়বেবার জন্য ফিউচার, বয়বেবার যদি চেপে ধরে তাহলে কী আসবে, দুটো অক্ষর একটা দুটো, তাহলে সিম্পল, ফিউচার সিম্পল, অর্থাৎ শ্যাল বা উইল প্লাস প্লে। ঠিক আছে, তো এবার দেখো বাড়ি ফিরে কারা ফিরছে, আমরা ফিরছি। এটা কি কারোর দ্বারা হচ্ছে না নিজে নিজে হচ্ছে, নিজেই ফিরছি, এখানে কিন্তু কারোর দ্বারা না, অর্থাৎ এটা অ্যাক্টিভে আছে। সুতরাং আমরা এখানে শুধুমাত্র হ্যাভিং দিয়ে করলে কিন্তু হবে। হ্যাভিং রিটার্নড বা রিটার্নিং হোম। ঠিক আছে, আমি এখানে কী দিয়ে ব্যবহার করেছি, হ্যাভিং দিয়েও ব্যবহার করেছি, আবার দুভাবের সাথে আইনজি দিয়েও, যেমন পুরো আমরা শিখেছিলাম ভার্বের সাথে আইনজি, সেটাও করেছি। হ্যাভিং রিটার্ন হোম বা রিটার্নিং হোম উই শ্যাল প্লে, আমরা খেলা করব, দুটোই হবে। তবে আমি একটা কথা বলবো যে আগের বারের মতন যেটা হ্যাভিং যে ফরমেশন এটা কিন্তু সাধারণত পাস্ট টেন্সে করাটাই উপযুক্ত। ওকে, এক্ষেত্রে আমরা এই রিটার্নিং ব্যাপারটাই সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল। লাস্ট দেখো আমরা দেখে নেব, বই পড়ে তোমরা ভালো নাম্বার পেয়েছো। বই পড়ে, তাহলে বই পড়াটা বই পড়া মানে বই পড়িয়া, তাই তো, এটা প্রথম কাজ। তারপরে ভালো নাম্বার পেয়েছো, পাওয়াটা একটা পরের কাজ। তোমরা পেয়েছো, তাহলে বইটা কে পড়লো, তোমরা নিজেরাই বোধহয় পড়েছো, আর তো কেউ পড়েনি। তাহলে এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভে আছে, এইটুখানে তাহলে অ্যাক্টিভে আছে, তাহলে এখানে শুধু হ্যাভিং করতে পারি বা শুধু রিডিং করতে পারি। তোমরা ভালো নাম্বার পেয়েছো, তাহলে পেয়েছো এটা কিসে আছে না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পেয়েছো। ঠিক আছে, পাওয়া হয়ে গেছে, অর্থাৎ পারফেক্ট টেন্সে আছে, এবং ছিচের জন্য এটা প্রেজেন্ট টেন্স। কী হবে অ্যান্সার, হ্যাভিং রিডটা কি এখানে, রিডটা কিন্তু এখানে V3। ঠিক আছে, তোমাদের দেখে মনে হতে পারে এটা প্রেজেন্ট টেন্সে, না এটা V3। বা রিডিং বুক, যে কোনো একটা আমরা করব। ইউ হ্যাভ গট গুড মার্কস, তুমি ভালো নাম্বার পেয়েছো। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ইউজ কিন্তু শিখতে পারলাম, বিং, হ্যাভিং, ভার্বের সাথে আইএনজি বা হ্যাভিং বিং প্রত্যেকটা শিখতে পারলাম। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ভিডিও যদি তোমরা ভালো করে পজ করে বারবার দেখো বা লিখে নাও, নোট ডাউন করে নাও, আশা করি তোমাদের রাইটিং স্কিল বা গ্রামারের যে ডেবিলিটি আছে, ঘাটতি আছে, সেগুলো খুব দ্রুত ইমপ্রুভ করবে। সবাইকে ধন্যবাদ। ক্লাসটি যদি ভালো লাগে, আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে।